শিরিন শারমিন চৌধুরী এতদিন পরে গ্রেপ্তারও হলেন এবং তারপরে খুব দ্রুত আবার জামিনে ছাড়াও পেয়ে গেলেন। কোনো বিপ্লবী সরকার বা নতুন কোন স্ট্রাকচার যেটার সাথে বিএনপি পরিচিত না, এই ধরনের কোনো কিছু যাতে না হয় সেজন্যই কিন্তু মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং স্পিকার শিরিন শারমিনকে একেবারে যত্ন করে আলাদা করে রাখা। ভিআইপি কায়দায় এতদিনই রেখে দেওয়া হয়েছিল নাকি ঠিক সেই কটা সময়, মানে 626 জনের তালিকার মধ্যে যখন ছিলেন? আমি চাপ নিতে পারিনি, হইতে পারে, আমরা মাইন্ড করি না। সবাই দেশ ছেড়ে চলে আপনাকে নিয়ে জামিন দিয়ে দিয়েছে, আপনারা শিরিন শারমিন চৌধুরীর উপরে কেন চাপ নেবেন বলে আশা করেন? সেই ডিলটা কি, আপনি যে ডিলের কথা বলছেন সেই তাকে আপনি একদিনের জন্য যদি জেলে না নেন, তাকে যদি আপনি জামিন না দেন, সে ফিরবে কিভাবে? সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরী, there is only one আওয়ামী লীগ, and that is নিষেধাজ্ঞা প্রাপ্ত আওয়ামী লীগ। তারা ম্যানিপুলেট করে নিজের মতো করে বানিয়ে আমাদের যে সর্বোচ্চ নেত্রী তাকে বলার চেষ্টা করে। এই দুষ্টু লোকের রিপোর্টেই তিনি কনভিন্সড হয়ে যান, তার কি নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা? আমরা বসে আছি, বিএনপি ফেল করবে দেশ চালাইতে, আমরা চলে আসবো দেশ চালাবো। নো, এটা তো হবে না। যেই বাচ্চাটার বয়স 16 বছর চিন্তা করে যে তোদের কোনো গল্পই নিব না, যা, তাহলে মাঝখানে কি থাকলো? ওই জামাত ইসলামী দেশ চালাচ্ছেন সালাউদ্দিন আহমেদ, এমন কথা তিনি শুনতে পান মানুষের কাছে। তারেক রহমান আসলে নমিনাল। খালেদা জিয়া কম কথা বলতেন, তার ছেলে কম কথা বলতেছে, আর বেশি কথা বললে কি হয় দেখতেন তো। সাংবাদিক নুরুল কবির এই কথাটা সম্ভবত সুন্দর করে বলেছেন যে সবচেয়ে বড় সমস্যা শেখ হাসিনা হচ্ছে তার মুখ, মানে উনি মাসে একবার কথা বলবে, এক কথায় আগুন ধরে যাবে। আপনারা যে কালো আইনটি করেছিলেন সেটিকে অমোচনীয় কালো করা হয়েছে। যে বড় বড় নেতারা যারা নেত্রীকে বলেন যে নেত্রী আপনার জান দিয়ে দিব, তারা কেউ দেখাইতে পারবেন না 32 নাম্বার টেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য প্রাণ দিয়েছেন। মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাছেই একটা চিঠি পাঠিয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে, এগুলো শেখ হাসিনার কাছে। আমার আজকের আয়োজনে আপনাকে ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো? আমি অবশ্যই ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আপনার সাথে আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, যেটিকে আরো শক্তপোক্ত করা হলো, আওয়ামী লীগের রাজনীতি বা তৎপরতা কর্মসূচি যেগুলো নিষেধাজ্ঞা করা, তারপরে আপনাদের আওয়ামী লীগের যে অ্যাক্টিভিস্টদের প্ল্যাটফর্ম এ টিম, সেখানে বিভিন্ন দ্বন্দ্ব, সেটা নিয়ে কথা বলবো। শেখ হাসিনার একটা দেশে ফেরার গুঞ্জন আবারও শোনা যাচ্ছে, সেটি নিয়ে একটু কথা বলবো। এরকম বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। দেশে বর্তমান অবস্থা, সংসদে উত্তপ্ত আলোচনা চলছে, সেগুলো নিয়ে টুকটাক কথা বলার চেষ্টা করবো। তবে বিশেষ করে যেই বিষয়টির জন্য আজকে আপনার সাথে কথা বলা, যেটি দিয়ে শুরুও করতে চাই, রাশিক রহমান, আপনি যদি শুনতে পান আমাকে, যে শেষবার যখন কথা হচ্ছিল, গতবার আপনার সাথে যখন কথা হয়েছে, তখন আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম রাষ্ট্রপতি সংসদে আওয়ামী লীগকেই ফ্যাসিস্ট দল হিসেবে আখ্যায়িত করেছে, এটি আপনারা কেমন বার্তা পাচ্ছেন? আপনি এর উত্তরে বা রিপ্লাই বলেছিলেন যে শুধু রাষ্ট্রপতি কেন, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, দুজনকে মিলিয়ে আপনি বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলে সেই একটা ফলো আপ আপনার কাছ থেকে জেনে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, যে এখন আমরা দেখলাম শিরিন শারমিন চৌধুরী এতদিন পরে গ্রেপ্তারও হলেন এবং তারপরে খুব দ্রুত আবার জামিনে ছাড়াও পেয়ে গেলেন। এখন আপনার মূল্যায়ন কি? আমার মূল্যায়ন আগে যা ছিল এখনো তাই। ওনার গ্রেপ্তার হওয়ার সাথে কোনো কিছু পরিবর্তিত হওয়ার কি আছে? আপনি তো আমাকে জিজ্ঞাসা করেছেন সাংবিধানিক দায়িত্ব এবং দলের সংকটে কে কি ভূমিকা পালন করছে, এটা ছিল মূল প্রেক্ষিত। সেটার উপরে ভিত্তি করে একটি মহাপ্রেক্ষিতের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে মাননীয় স্পিকার থেকে শুরু করে যাদের উপরে দেশ ও জাতি, শুধু নয়, প্রাথমিকভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নির্ভর করেছিল, তারা তাদের কি ভূমিকায় ছিলেন সেই জায়গায় আমি আলাপ করেছিলাম। এবং আমি তো যা বলেছি, আমি তো অসত্য বচন করিনি, আমি যা বলেছি সত্য বচন ছিল। কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে আমরা খুব আবেগপ্রবণ একটা দল। আওয়ামী লীগের যারা নেতা কর্মী তারা আবেগপ্রবণ হবে, এটাই তো স্বাভাবিক। কারণ একজন আবেগী মানুষ ছাড়া তো আর কেউ বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত দিতে যায় না। খুব হিসেবি মানুষ হলে তো দূর থেকে বসে বসে খেলা দেখতো, তাই না? সুযোগ সন্ধানী হতো। কিন্তু এই আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মীরাই, এই বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ কোটি নেতা কর্মীরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে 1971 সালে জাতীয় চার নেতার ব্যবস্থাপনায় নেতৃত্বে যেভাবেই বলতে চান না কেন, যেহেতু 10 এপ্রিল চলে গেল, আমি ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ আরো যারা বীর ব্যক্তিগণ ছিলেন, মেধাবী ব্যক্তিগণ ছিলেন, কাউকে ছোট করতে চাই না, সকলের উৎসাহ, সকলের সাহসিকতার উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করার মধ্য দিয়ে তো লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের নামে বা স্বাধীনতার প্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করতে নেমেছিলেন। এখানে আবেগের। এবার আমি আপনাকে যেটা বলেছিলাম যে যিনি জীবনের স্বপ্ন দেখেন নাই যে রাষ্ট্রপতি হবেন, তাকে আপনি উপঢৌকন মানে পুরস্কার দেওয়ার মতো করে রাষ্ট্রপতি বানালেন, তাহলে তিনি আপনাকে ফ্যাসিস্ট ডাকবে না? এটা আপনি কেন আশা করবেন? তিনি জয় বাংলার স্লোগান বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলবেন না কেন আপনি এটা আশা করবেন?
আপনি তো এই দেশ ছেড়ে যাওয়ার সময় তাকে সাথে নিয়ে যান নাই, এবং সেও রাষ্ট্রপতি হতে সেটাই চায় আপনি নাই। গত অনুষ্ঠানে এই সুতরাং বিষয়টা ব্যাখ্যা করেছিলেন যে না তার না কোন না অঙ্গে না না কোন অস্ত্র আমি ঠেকিয়েছিল, আসছি। আপনি এটাও বলেছিলেন যে তার হ্যাঁ মুখে তাকে আমি এটা বলতে বলছি, হয়েছে। হুম চাচা আপন প্রাণ বাঁচাই তো। হুম হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, শিরিন শারমিন ওয়াজ দ্য স্পিকার অফ দ্য পার্লামেন্ট, কারেক্ট? এখন আপনার অনুষ্ঠানে আমি এই কথা বলেছি, আপনি ভুলে গেছেন এটা উল্লেখ করতে, যে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আহ, যাকে আমরা খলিল, আমাদের যে এখন পররাষ্ট্রমন্ত্রী, তাদের সাথে যে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক, এটা জামাত ইসলামীও বুঝে নেই। হুম আমার দলের নেতাকর্মীরা এটা উল্লেখ করতে ভুলে গেছেন, হয়তো দে ডিড নট ডু দেয়ার হোমওয়ার্ক। অ্যাজ এ রেজাল্ট, বিএনপি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, একেবারে ইন এ ক্ল্যান্ডস্টাইন ফ্যাশন, দে হ্যাভ বিন মেইনটেইনিং কন্ট্যাক্ট উইথ ডক্টর ইউনূস এন্ড দে মেড শিওর যে আর যাই কিছুই হোক, এই জুলাই অগাস্ট মগাস্ট কোনো কিছু বাস্তবায়িত হবে না। যেই স্বাভাবিক পরিচিত শাসনতন্ত্রের সাথে আমরা ছিলাম, এই শাসনতন্ত্রে শুধু ক্ষমতার রদবদল হবে, বিএনপি ক্ষমতায় আসবে, জনাব তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। এটা এনশিওর করার জন্য মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে তার জায়গায় রাখা, এবং শিরিন শারমিনকে যদিও পদত্যাগ করানো হয়েছে জোর করে বা আপোষে, আমি জানি না, পদত্যাগ করানোর পরে তাকে সুস্থ স্বাভাবিকভাবে একটা ভিআইপি কায়দায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছিল, সো দ্যাট যতটুকু আপনি কি বলছেন কনস্টিটিউশনাল যে মিসক্যারেজ ভিআইপি হয়ে কায়দায় গেছে। এতদিনই রেখে দেওয়া হয়েছিল, নাকি ঠিক সেই কটা সময়, জি মানে জি জি, 626 জনের তালিকার মধ্যে যখন ছিলেন? এতদিন এতদিন? না, আচ্ছা, মানে 2 বছর। এতদিনই, হুম এতদিন তিনি প্রোটেকশনে ছিলেন। আমাকে পুরো বলতে দেন একটু। হ্যাঁ, পুরা সময়টা এতদিনই ছিলেন, এবং এগুলো তো অনেকটা রেলগাড়ির মতো, আপনার একবার মোমেন্টাম তৈরি হলে হুম আপনি ব্রেক টান দিলেন, দাঁড়ায় গেল, সাইকেলের ব্রেক না তো, এটা তো লাইক রেলগাড়ি, এগুলো বড় বড় সিদ্ধান্ত। তো এখানে যেটা হয়েছে যে সাংবিধানিক যেটুকু মিসক্যারেজ হয়ে গেছে 5ই আগস্ট পরবর্তী এবং 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে, সেই মিসক্যারেজটা বেড়ে গিয়ে যাতে কোনো বিপ্লবী সরকার বা নতুন কোনো স্ট্রাকচার যেটার সাথে বিএনপি পরিচিত না, এই ধরনের কোনো কিছু যাতে না হয়, সেজন্যই কিন্তু মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং স্পিকার শিরিন শারমিনকে একেবারে যত্ন করে আলাদা করে রাখা। একটা জিনিস খেয়াল করবেন, আমরা আবেগী মানুষ। জনাব শিরিন শারমিন, ওনার বিরুদ্ধে কোনো মামলা তো আসলে নাই, যেটা মামলা ছিল মিথ্যা মামলা, কোনোদিন তার কোনো অনিষ্ট হোক এটা তো আমি চাই না, কিন্তু বাস্তবতা কি, যে আজকে তাকে যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়, তাহলে যারাই, যেই কুশীলবরাই যেভাবেই তাকে আড়ালে রেখেছিলেন, তাদের কি কোনো উপায় আছে ওই জুলাই অগস্টের মামলায় গ্রেপ্তার করে তাকে জামিন না দেওয়া ছাড়া? সুতরাং খুব বেশি রিড করার প্রয়োজন নাই, ইট ইজ জাস্ট পার্ট অফ দ্য ডিল। তার সাথে যে ডিল হয়েছিল তার সহযোগিতার জন্য, সেই জায়গাটাই এখানে এসেছে। আরেকটু স্পষ্ট আপনি হতে তো, চাই আশিক রহমান, আপনি হয়তো পরে আরো একটু কন্টিনিউ করবেন এই প্রসঙ্গে, কিন্তু স্পষ্ট হতে চাই সেই কুশীলব কারা, সেই ডিলটা কি, আপনি যে ডিলের কথা বলছেন সেই না, ডিলটা। আমি 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 আপনাকে সহজ উত্তর দিতে চাই। ধরেন আওয়ামী লীগের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলো, তার নামে জুলাই আগস্টের মামলা আছে, তিনি বিশ্বাসঘাতকতা করার পরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান, তাকে আপনি একদিনের জন্য যদি জেলে না নেন, তাকে যদি আপনি জামিন না দেন, সে ফিরবে কিভাবে? এটা একটা উদাহরণ বললাম, এটাকে আপনার অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, যে আপনি 2 বছর ধরে একজন লোককে ভিআইপি কায়দায় যদি রেখেও দেন, তাকে যদি এখন ছেড়ে দিতে হয়, যে ঠিক আছে ভাই যান, আপনার কাজ আপনি করছেন, ধরলাম আসসালাম আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম, যেটাই আপনি বলেন, তাকে তো আপনাকে জেলে নিতে হবে, জেলে নিয়ে জামিন প্রার্থনা করে জামিন দিয়েই ছাড়তে হবে, এটাই নিয়ম। আপনি তো মানে একদম অত নগ্ন ভাবে তো আপনি তো পারছেন এখানে না কি কাউকে ডিলের শেষ হলো, রিহ্যাবিলিটেট করতে। মানে যে ডিল সেটা কি শেষ এখানে, নাকি আর একটা যেটা শোনা যাচ্ছে, যেটি হ্যাঁ, এখন রাশিদ ডিল, রহমান, আমি একটু, জি জি, ডিল শেষ? ডিল শেষ, জি। আচ্ছা, ডিল আমি শেষ জানি বলছেন আপনি কি আপনি। বলবেন, এবারে ডিল আমি শেষ। জি তাহলে প্রশ্নটা হুম, করি, কারণ দর্শকেরও জানা দরকার প্রশ্নটা আসলে কি। সেটা হচ্ছে করেন। যে যেটি রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা, যেটির বিষয়ে সেই যে হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, এনসিপি নেতা, বর্তমান সংসদ সদস্য, যে সেনা প্রধান তাকে ডেকেছিলেন, তিনি সার্জিস গিয়েছিলেন, তখন রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে তাদেরকে চাপ দেওয়া হয়েছে, এবং প্রস্তাবের মধ্যে পরবর্তীতে তিনি ফেসবুকে লিখেছিলেন যে সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরী, এই দুজনের নাম, সাথে ব্যারিস্টার তাপসের নাম অবশ্য ওই স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, মানে ইনাদের নাম চিন্তা করা হচ্ছে বা পরিকল্পনার মধ্যে আছে। এবং এই সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে অনেকটা একই রকম দেখলাম আমরা ঘটনা, বাকি আওয়ামী লীগ নেতাদের জামিন হয় না, শুধু গ্রেপ্তারি হন। ইনারা গ্রেপ্তার হলেন এবং দ্রুত একটা জামিনের প্রক্রিয়ার মধ্যে বেরিয়ে আসলেন, ফলে সেটি কি একটা বাস্তবতার দিকে যাচ্ছে? মানে আচ্ছা, প্রথম কথা, রিফাইন্ড আওয়ামী লীগ or non-refined Awami League. There is no such thing at this moment. There is only one Awami League, and that is
নিষেধাজ্ঞা প্রাপ্ত আওয়ামী লীগ। সুতরাং যতক্ষণ ওনারা সংসদে এই আইন পাশ করলেন যে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না ইন দ্য মোড অফ সাসপেনশনের ভাষায় যারা বিলটা পাশ করলেন, যতক্ষণ ওটা বলবৎ থাকবে ততক্ষণ নন রিফাইন্ড অথবা কোনো ফর্মের আওয়ামী লীগ প্রশ্ন আসে না। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আশা করি আমার নেতা কর্মীরা বুঝতে চাবেন, বিদেশি শক্তি প্রয়োজন প্রাসঙ্গিক, যারা হেজিমনি নিয়ন্ত্রণ করে তারা প্রাসঙ্গিক, খুবই প্রয়োজন। হেজিমনি বলতে বোঝায় বড় বড় ব্যবসায়ী, সাবেক আমলারা, সাবেক সেনা কর্মকর্তারা, হ্যাঁ, বড় বড় ট্রেড ইউনিয়নের নেতারা অবশ্যই প্রয়োজন। কিন্তু ভাই বোন, আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের শক্তি দিয়ে আওয়াজ করে এই নিষেধাজ্ঞা উঠিয়ে তার জায়গায় দাঁড়াতে হবে। পয়েন্ট ব্ল্যাঙ্ক, সিম্পল অ্যানালিসিস আমি আপনাকে বলে দিলাম। কিন্তু সেটি আওয়ামী লীগকে করতে হবে। আওয়ামী লীগকে কি করতে হবে সেটি আপনি বলছেন, কোন কিন্তু এখানে এখানে রিফাইন্ড আওয়ামী লীগের প্রক্রিয়া চলছে কিনা সেই সম্পর্কে জানেন আমি কিনা? আমি আমি বলছি আপনাকে কোনো প্রক্রিয়া চলছে না, চলবে না। আমি বলে দিচ্ছি কোনো প্রক্রিয়া নাই রিফাইন্ড আওয়ামী লীগ, ফালতু বাজে কথা। সাবের হোসেন চৌধুরী সাহেব পলিটিক্যালি যথেষ্ট এক্সপোজ লোক, উনি বহুবার সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। তিনি মির্জা আব্বাসের মতো একজন প্রথিতযশা বিএনপির রাজনীতিবিদ, তার সাথে ভোট রাজনীতি বলুন, এলাকার রাজনীতি বলুন করে একটা খুব মোটামুটি প্রতাপশালী শক্তিশালী জায়গায় আছেন। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের খেলাধুলার প্রাঙ্গণ থেকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। শুধু তাই না, তিনি নিজে কারাবরণ করেছেন একেবারে বিরোধী দলের রাজনীতিতে, একেবারে বিরোধী দলের রাজনীতি, এবং দীর্ঘদিন কারাবরণ করে সেই কারাবরণের পরে আইনি মোকাবেলা করে আওয়ামী লীগের নেতা কর্মীদের আন্দোলন, শেখ হাসিনা তারপর ব্লেসিং ছিল, ওনার ডাকে আন্দোলন হয়েছে, তার মধ্যে দিয়ে তিনি বেরিয়ে এসেছেন। ওনার আওয়ামী নেতৃত্বের জায়গা আর পাশাপাশি আপনি শিরিন শারমিন ম্যাডামের নেতৃত্বের জায়গা যদি কম্পেয়ার করতে চান, এটা হয় না। শিরিন শারমিন ম্যাডাম ডেফিনেটলি খুবই ভদ্র মানুষ, খুব ভালো মানুষ, অমায়িক মানুষ। তিনি প্রথম হয়েছেন মেধা তালিকায়, জীবনে কোনো দ্বিতীয় হননি, সব ঠিক আছে, কিন্তু পড়ালেখায় তো উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কোনো সন্দেহ নাই। এখন রাজনীতি, যেই রাজনীতি এখন প্রয়োজন এই সংগ্রাম আন্দোলন মোকাবেলা করার জন্য, সেই রাজনীতিতে আসলে উনি কোন ডিভিশন পেয়েছেন বা পাবেন এটা বিচার্য বিষয়। তার থেকেও বড় কথা, আপনাকে আবারও আমি বলতে চাই যে ঢাকার উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, চট্টগ্রামের উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে সত্যিকার অর্থে মাঠের রাজনীতি করে আমাদের যে সংগ্রামের যে শক্তি সেটা প্রদর্শন করতে পারা একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেই জায়গা থেকে জনাব শিরিন শারমিন, তার বাড়ি নোয়াখালী, সেখান থেকে পীরগঞ্জের, উনি প্রথমে সংরক্ষিত আসনে এমপি, পরবর্তীতে যে নির্বাচনগুলো আপনারা বিতর্ক তোলেন, আমরাও মাঝে মাঝে বলতে চাই যে হ্যাঁ একটু ভালো নির্বাচন হতে পারতো, সেই সব নির্বাচনে তিনি নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা কর্মীদের বেঁচে থাকার জন্য বা প্রিভেল করার জন্য বা প্রজ্বলিত হওয়ার জন্য। সেই জায়গায় উনি কতটুকু নেতৃত্ব দিতে পারবেন আমি খুব মানে আই ডোন্ট নো, আমি বলতে চাই না। সেই জায়গা থেকে আপনি যত হাইপোথিসিস আজকের অনুষ্ঠানে আমার সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন, প্রত্যেকটাকে আমি নাল এন্ড ভয়েড বলে তার মানে আগে ভাগে বলে যদি সামারি করি, রিফাইন্ড আওয়ামী লীগের কোনো প্রক্রিয়া নাই। নো, আচ্ছা, ইম্পসিবল। আচ্ছা, স্পষ্ট। আপনি বলছেন যে মানে আওয়ামী লীগের ফেরার বিষয়ে বলছেন যে সেখানে শিরিন শারমিনের নেতৃত্ব আসলে তার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন থাকতে পারে এখানে। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এটা যে তাহলে ওই নেতৃত্ব দেবার জায়গায় এখন কে আছে আপনার বিবেচনায়, বা কেউ কি আছে? এবার আপনাকে আমি বলছি, বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলেও যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটা প্লিজ কেটে দিবেন, যদি নিষিদ্ধ করে তাতে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়? এটা কি হতে পারে? আপনি পৃথিবীর যেখানেই যাবেন আপনার জাতীয় সঙ্গীতটা তো বাজবে। আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে যান, সরকার প্রধান হিসেবে বাজবে না? আপনি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে যান, একটা প্রোটোকলের মধ্যে দিয়ে তো অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে দেখা হবে। তাদের অনাদিকাল পর্যন্ত যতদিন বাংলাদেশের ব্রিফ সামনে দেওয়া হবে, এই ৭১ সালের যুদ্ধের যে সত্যতা, তাকে সংসদে একটা বিল পাস করলেন হাসতে হাসতে, খেলতে খেলতে। আর এখন আসলে বিল করে নিষিদ্ধ করা হয়েছে কিনা সেটা চিন্তা করার থেকেও
আওয়ামী লীগের চিন্তা করা উচিত যে আওয়ামী লীগ নিজ শক্তিতে প্রজ্বলিত হতে চায় কিনা। আমি আপনাকে একটা কোট বলি। আমি কিছুদিন আগে একটা বক্তৃতা শুনতেছিলাম, জনাব জাহাঙ্গীর কবির নানক সাহেব, আমাদের দলের প্রেসিডিয়াম সদস্য সম্মানিত এবং সাবেক মাননীয় মন্ত্রী, তিনি বলছেন যে দলের সব নেতার মাঝে ঐক্য আসুক আর না আসুক, দলের সব কর্মীর মাঝে ঐক্য চলে এসেছে। তো ওনার কথাকে আমি ডাউট করতে চাই না, এটা নিয়ে ডিবেট করতে চাই না। আমি শুধু বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতারাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। যখন আপনি নেতা কর্মী বেশি পার্থক্য করা শুরু করবেন, হ্যাঁ, তখন মনে করার কোনো কারণ নাই যে আওয়ামী লীগের কোনো নেতা ভেসে আসছে। বাংলাদেশের আওয়ামী লীগের একজন কর্মীও নেতা, একজন নেতাও কিন্তু কর্মী। এটা হচ্ছে আমাদের দলের একটা ওরিয়েন্টেশন, একটা রেজিমেন্টেশন। আর তার থেকেও বড় কথা কি, যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের একটা লিমিটেশন আছে, আপনাকে আমি বলি। সেটা হচ্ছে কি, যে আপনি তো হাজার হাজার শত শত লোককে ডাকতে পারছেন না। তার মানে গত 17 বছরে চেহারা দেখে হোক, কারো তদবিরে হোক, টাকা পয়সার লেনদেনে হোক, নারীর লেনদেনে হোক, যেভাবে আপনি কমিটি দিয়েছেন কিনা, সেই কমিটির লোকের বাইরের লোককে তো আর আপনি এই লিমিটেড প্ল্যাটফর্মে ডাকতে পারছেন না। সুতরাং ঐক্য শব্দটা বলা ভালো, কিন্তু ঐক্য শব্দটা আসলে কতটুকু গভীরে গেল সেটা বোঝাটা তো খুব জরুরি। এখন আমার কাছে যেটা মনে হয়, আজকের যে আপনি আমাকে ডেকেছেন, আমি খুব কৃতজ্ঞ। আজকে পহেলা বৈশাখের এই দিনে বাংলাদেশের প্রত্যেক মানুষকে, বিশেষত আমার রংপুর মিঠাপুকুরের মানুষ থেকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। তাদের জীবন হোক রঙিন, তাদের জীবন হোক সুন্দর। কিন্তু ঠিক একই সাথে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলতে চাই, আমাদের জীবন রঙিন সুন্দর ততক্ষণ যতক্ষণ বাংলাদেশের মানুষের জন্য আমরা সংগ্রাম করতে পারি। বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করার যে এজেন্ডা, সেই এজেন্ডার মধ্য দিয়েই তো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কমিটি ধরে ধরে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ দিয়ে তারা আপনি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন জি, না। এই টেলিগ্রাম আর এই হোয়াটসঅ্যাপ অনুষ্ঠানের প্রথমে যে গ্রুপের জায়গাটা আমরা এসেছি, গ্রুপের আমরা তো মধ্যে আমরা ঐক্য হচ্ছে কিনা সেটাও আমার প্রশ্ন। তবে আপনার কাছে যেহেতু জাহাঙ্গীর কবির নানকের না কথা নাই বললেন, কথা বললেন, আমি তারই একটি সাক্ষাৎকার দেখছিলাম যে ভারতীয় সাংবাদিক অমল সরকারকে তিনি একটা সাক্ষাৎকারে, যেটা আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেখানে থাম্বনেইল করা হয়েছে মৃত্যুদণ্ডের পরোয়া নেই, এ বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা। এরকম কোনো বার্তা আপনারা পেয়েছেন, বা কিভাবে ফিরবেন এই বছর দেশে, সেরকম কোনো বার্তা দলের মধ্যে আছে জানেন? না, জননেত্রী শেখ হাসিনা যেভাবে ফিরুক ফিরুক, এটা তো সবাই চায়, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ফিরুক এটা তো কেউ চায় না। হ্যাঁ, আমি আপনাকে বলি, গড ওয়ার্কস ইন মিস্টিরিয়াস ওয়েজ, এটা বাইবেলে বলা আছে, কোরআনেও বলা আছে, আমাদের আসমানি কুতুবগুলোতে আছে। আল্লাহ তাআলা খুব রহস্যজনক ভাবে অদৃশ্যে কাজ করেন। তা আমি একটা কথা বলি যে আওয়ামী লীগকে তো আল্লাহ তাআলা নিজে হাতে 5ই আগস্টে বাঁচিয়ে দিয়েছেন। কারণ 5ই আগস্টে যদি এই ঘটনা না ঘটতো, তাহলে আজ থেকে 10 বছর পরে আপনি আওয়ামী লীগকে খুঁজে পাওয়া কঠিন হতো। আপনি লিখে রাখেন আমার কাছ থেকে, আওয়ামী লীগের যে বীরত্ব গাথা, স্বাধীনতার যে ইতিহাস, আওয়ামী লীগের যে আদর্শ এবং বঙ্গবন্ধু, এ সবকিছুকে আমরা হারিয়ে ফেলতাম খোদার ফজলে যদি 5ই আগস্ট না হতো। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তার বিচার চাই, তার প্রতিবাদ করি, তা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমার বাড়ি ঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে, সব অন্যায়ের বিচার চাই। কিন্তু এটাও বাস্তবতা যে আমার প্রাণপ্রিয় সংগঠন যাদের হাতে পড়ে গিয়েছিল বা যেই কাঠামোর মধ্যে পড়ে গিয়েছিল, হারিয়ে যেত যদি 5ই আগস্ট না হতো। তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ তাআলা ওনাকে একটা সুযোগ দিচ্ছেন একেবারেই বঙ্গবন্ধুর মতো করে ফিরে আসার। এখন এই সুযোগ উনি গ্রহণ করবেন কিনা এটা আল্লাহ জানে আর উনি জানেন, তা আমি জানি না। কারণ হচ্ছে, যদি আপনি মনে করেন যে 5ই আগস্ট হওয়ার পিছনে আপনার নিজস্ব কোনো লোকের কোনো ভূমিকা ছিল না, শুধুমাত্র ওরাই ছিল ভূমিকায়, তার মানে কি? তার মানে যেই লোকটা বেসিক ব্যাংক খালি করে ফেলছিল তাকে আপনি এনে আবার পুরস্কৃত করবেন। তার মানে যেই লোকটা বাংলাদেশ ব্যাংকে বসে গভর্নর হয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, ওই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু একটু নেটে সমস্যা হচ্ছে, মানে আপনার আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন বলেন। হ্যাঁ, আচ্ছা, এখন কোন যাত্রায় আটকে যাচ্ছে, আমি আবার যাতে বলি। না না, মানে কথাটা শোনা গেছে, কিন্তু আপনার ভিডিওটা একটু আটকে আটকে যাচ্ছে মাঝে মধ্যে, এটা হচ্ছে সমস্যা।
আপনি কন্টিনিউ করেন, আমরা পুরোটাই শুনেছি। এখানে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হলে একটু নেটের প্রবলেম হয়, সরি। হ্যাঁ, হ্যাঁ। তো আজকে আয়নার দিকে তাকিয়ে যে প্রশ্ন করতে হবে যে আমরা পদ্মা সেতু করলাম, আমরা মেট্রো রেল করলাম, সারা দেশে এত ওয়ান্ডারফুল হাইওয়ে নেটওয়ার্ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনায় করা হলো। হ্যাঁ, উনি তো আর নিজে সিমেন্ট ঢালেননি বা রড দেননি, বাট ওনার পরিকল্পনা তো, ওনার মেধা। হ্যাঁ, এটা তো ওনার শ্রমের জায়গা, তাই না? এবং পুরা দেশে ইন্টারনেট কানেক্টিভিটি হলো, এত বড় কোভিড এর যে চরম সংকট, সেই সময় নেত্রী অটল চিত্তে দাঁড়িয়ে থাকলেন, বাংলাদেশের মানুষকে নিয়ে এই সমস্যা আমরা সমাধান করলাম বা আমরা মোকাবেলা করলাম, তাই না? এবং টিকার ব্যবস্থা করা হলো। আমি বলে শেষ করতে পারবো না উনি এত কাজ করছেন, কিন্তু মাঝে মাঝে তো নিজ সময়ে আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করা উচিত যে এত কিছু করার পরে কেন আমার আজকে এই জায়গায় আসতে হলো। তার মানে আপনার আশেপাশে কিছু লোক তো ছিল যাদের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যদি 5ই আগস্ট না হতো, তাহলে এই লোকগুলোর তীব্রতা আরো বাড়তো। সেই তীব্রতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মহিমার জায়গা ম্লান হয়ে যেত। তার যে ভালো করার ইচ্ছা, সেটা আরো বেশি ঝুঁকির সম্মুখীন হতো। আই আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। সেই জায়গা থেকে হলেও ওনাকে তো এই সুযোগটা নেওয়া উচিত, যে এই সুযোগে এই চোর ডাকাই বদমাইশ বাটপার গুলাকে যেভাবে হোক রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে নিতে হবে। এখন সমস্যা হচ্ছে যে কোন রিফাইন্ড আওয়ামী লীগের দরকার নাই, অন্য কোনো আওয়ামী লীগের দরকার নেই। তবে হ্যাঁ, জনমানুষের মাঝে একটা আকাঙ্ক্ষা আছে, আপনি আমাকে কোট করবেন, তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোন শীর্ষ নেতা যারা এই বিপর্যয়ের মাঝে অংশীদারিত্ব আছে তাদেরকে আর দেখতে চায় না। এটা আপনি লিখে রাখেন আমার কাছ থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী, শুধু তাই না, বাংলাদেশের জনসাধারণ, আচ্ছা, এমনকি এটার বিএনপির কারণ নেতা কি? কর্মীরাও এটার কারণ জানে কি বলেন তো যে জনাব আওয়ামী রাশেদ লীগের রহমান? ঐক্য ধরে রাখার জন্য। এটার কারণ কি? মানে শীর্ষ নেতাকে চান, কোনটা? মানে শেখ হাসিনাকে চান, কিন্তু তারপরে শীর্ষ নেতাকে চান না, বা শীর্ষ নেতাকে চান না কিন্তু শেখ হাসিনাকে চান, এটার কারণ কি? না, বুঝাই দিই। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, দেশের জনসাধারণ এবং বিএনপিরও নেতা কর্মীরা এটা বোঝেন, জামাতও বোঝে, যে আওয়ামী লীগের ঐক্য ধরে রাখতে হলে বঙ্গবন্ধুর রক্ত অর্থাৎ শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এখন ক্যারিজমা এবং রক্তের সাথে তো যুক্তিতর্ক চলে না, প্রয়োজন নাই, তো কোনো প্রয়োজন নেই। আমাদের আওয়ামী লীগকে প্রয়োজন বাংলাদেশের জন্য, শেখ হাসিনাকে প্রয়োজন, বঙ্গবন্ধুকে প্রয়োজন। সবকিছু নিয়ে যুক্তিতর্ক আমরা করতে যাব না। কিন্তু এই যে গোপাল ভাড় কয়েকটা তৈরি হয়েছিল 17 বছর ধরে, এগুলোকে মানুষ দেখতে চায় না, এটা রিয়েলিটি। আমি আজকে এই দলে, আপনি বিশ্বাস করেন, আমি তো বঙ্গবন্ধু ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো কথা আপনার অনুষ্ঠানে বলি না। বিশ্লেষণ করা লাগে, অনেক কিছু প্রশ্ন করেন, উত্তর দেই। শেখ হাসিনার তো সময় নাই আমার টকশো শুনে শোনার। আমার ওনার চোখে আমি এখন ছোট বাচ্চা। হ্যালো, হ্যাঁ, উনি আমার টকশো দেখবেন কেন? সুতরাং উনি যে রিপোর্ট পায়, সেই রিপোর্টে আমি যে দুষ্টু নেতাগুলোর বিরুদ্ধে কথা বলি, ওই রিপোর্টটা উনি পান, এদিপ আমি ওনার বিরুদ্ধে কথা বলছি। কিন্তু ব্যাপারটা তা না। আওয়ামী লীগের কালচার হচ্ছে, আপনি যখনই সত্য কথা বলবেন, এখানে কিছু দুষ্টু লোক আছে নিজের অবস্থা রাখার জন্য, ভালো রাখার জন্য, তারা ম্যানিপুলেট করে নিজের মতো করে বানিয়ে আমাদের যে সর্বোচ্চ নেত্রী তাকে বলার চেষ্টা করেন। বাট তাতে যে খুব কাজ হচ্ছে সেটা না। আমি আমার কাজ করে যাব। আমি শুধু আপনাকে যেটা বলতে চাচ্ছি, যে বাংলাদেশের মানুষের এখন ফার ক্রাই হচ্ছে, তারা শেখ হাসিনার আওয়ামী লীগে এই যে দ্বিতীয় তৃতীয় স্তরের যে টাউট বাটপার গুলো, এগুলোকে দেখতে চাচ্ছে না। হ্যাঁ, কিন্তু শেখ এখন এটা হাসিনার কোনো প্রসঙ্গে সম্মান। আমি একটু জানতে চাই আপনার কাছে, যে তিনি এই যে দুষ্টু লোকরা তাকে রিপোর্ট করেন, এবং এটা আমি বিভিন্ন আরও নেতাদের কাছ থেকে অনেক সময় শুনেছি, যে এই দুষ্টু লোকের রিপোর্টেই তিনি কনভিন্সড হয়ে যান, তার কি নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা সেগুলো কি খুব খাটে না? আছে, আমরা আশায় আছি, নিশ্চয়ই আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আশায় আছে। আপনি আপনি আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ধরেন স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন নিতে গিয়ে প্রতারিত হয়েছে, তারা আশায় আছে। যারা উপজেলা নির্বাচনে নমিনেশন নিতে গিয়ে প্রতারিত হয়েছে, তারা আশায় আছে। যারা আওয়ামী লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, যে কোনো পর্যায়ের কমিটি করতে গিয়ে প্রতারিত বোধ করেছেন, তারা আশায় আছেন। হ্যাঁ, ধরেন ঢাকায় যারা আদিবাসী ভিত্তিক রাজনীতি করেন, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। স্থানীয় রাজনীতিতে যারা, যাদের জীবনের সবকিছু, তারা যখন মনে করেন যে বঞ্চিত হয়েছেন এই স্থানীয় রাজনীতির খেলায়, তারা আশা করেন যে পরিবর্তন দেখতে পারবেন। আমিও আশা করি, আপনিও আশা করেন, কে আশা করে না? কারণ আওয়ামী লীগের মতো একটা বড় দল যদি সঠিক সিদ্ধান্ত একবার নিয়ে ফেলে, তাহলে তো বাংলাদেশের মানুষের জন্য ভালো।